খলিলুর রহমান ওরফে রজার রহমান হাটে হাড়ি ভেঙে দিয়েছেন। তিনি বলছেন এই চুক্তি হয়েছে বড় দুইটি দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে। বড় দুইটি দল কারা? বিএনপি এবং জামাত ইসলাম। ইউনূস সরকার চুক্তি করলেন, কিন্তু সেই চুক্তিতে আলোচনায় সম্মত ছিলেন বড় দুইটি দল। এই তথ্য প্রকাশ করলেন সেই সময়ের নিরাপত্তা উপদেষ্টা এবং বর্তমানে যিনি তারেক রহমানের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ পররাষ্ট্রমন্ত্রী তিনি। তাহলে কি তলে তলে সবাই এক? এই নন ডিসক্লোজার এগ্রিমেন্টে বিএনপি এবং জামাত কেন সম্মতি দিয়েছিল? বিশ্লেষকদের মন্তব্য, উভয় পক্ষ ক্ষমতায় যাবার জন্য তোষামোদি করতে বড় দেশ যাতে কোনোভাবে তাদের উপরে ক্ষুব্ধ না হয় সেজন্য এটা করেছিলেন। বিএনপির প্রভাবশালী নেতা বর্তমানে স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন স্পষ্টভাবে বলেছিলেন, ইউনূস আপনি একটা কাণ্ডজ্ঞানহীন মানুষ। আপনি একজন বিদেশি নাগরিককে বাংলাদেশের নিরাপত্তা তার হাতে তুলে দিয়েছেন। ইউনূসকে কাণ্ডজ্ঞানহীন বলেছিলেন। শুধু সালাউদ্দিন না, বিএনপির আরো অনেক নেতারা। আমরা কি দেখলাম? ইউনূস কাণ্ডজ্ঞানহীন কাজ করার পরে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার গঠন করায় সেই খলিলুর রহমান ওরফে রজার রহমানকে পররাষ্ট্রমন্ত্রী করেছেন। বিশ্লেষকদের মন্তব্য, বড় রাষ্ট্রের সাহায্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের ক্ষমতা দখল করেছিলেন। ওই সরকারের ভিতরে খলিলুর রহমান সহ আরো কিছু তাদের প্রতিনিধি ছিল ওই দেশের। তার ধারাবাহিকতায় তারেক রহমানের সরকারেও তাদের প্রতিনিধি হিসাবে খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হিসাবে বহাল রয়েছেন। নন ডিসক্লোজার এগ্রিমেন্টে কি রয়েছে তার বিস্তারিত না জানলেও এটা পরিষ্কারভাবে বোঝা যায়, তারেক রহমান প্রধানমন্ত্রী হবার পরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে যে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন, সেটা কি শুধু অভিনন্দন বার্তা? সেখানে কি কিছু নির্দেশনা রয়েছে? সেখানে কি হুমকি রয়েছে? সেটা স্পষ্ট। তিনি বলেছেন সম্পাদিত চুক্তিকে বাস্তবায়ন করতে এবং প্রতিরক্ষা চুক্তি করার জন্য তিনি তার অভিপ্রায় ব্যক্ত করেছেন। নন ডিসক্লোজার এগ্রিমেন্টের অনেক তথ্য বাইরে না আসলেও এ জাতীয় কোনো অভিনন্দন বার্তা অতীতে কেউ শুনেছে বলে আমার জানা নেই। তাহলে ওই যে ইউনূসকে যারা বসিয়েছিল তারা শেখ হাসিনাকে কনভিন্স করতে পারেনি। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবে বারবার বিভিন্নভাবে পার্লামেন্টে, তার সরকারি অফিসে, জনসভায় বলতেন যে একটি বড় দেশ তাদের অনেক অভিপ্রায় ব্যক্ত করেছেন, সেই অভিপ্রায়ে যদি আমি সম্মত না হই তারা আমার সরকারকে ফেলে দিতে পারে। আমি বঙ্গবন্ধুর কন্যা, আমি বাংলাদেশের স্বার্থ বিকিয়ে দিয়ে ক্ষমতায় থাকতে চাই না। তখন অনেকে বলেছিল শেখ হাসিনা ক্ষমতায় থাকার জন্য এ জাতীয় গল্প তৈরি করছেন। এখন কি দেখা যাচ্ছে? শেখ হাসিনাই সঠিক বলেছিলেন। শেখ হাসিনাকে দিয়ে যেটা করা সম্ভব হয়নি, তাকে সরিয়ে দেওয়ার পরে অবৈধভাবে যাদেরকে ক্ষমতায় বসানো হয়েছে, ডিপ স্টেটের পলিসিতে এবং তার নিজের ভাষায় মেটিকুলাস ডিজাইনের মধ্য থেকে তাকে যারা ক্ষমতায় বসিয়েছিল তারা তাদের সমস্ত পারপাস সার্ভ করেছে, তাদের প্রতিনিধি সেখানে বসিয়ে রেখে, এবং সেটা যাতে কোনোভাবে লঙ্ঘিত না হয় সেজন্য বর্তমান সরকারের ভিতরেও তারা তাদের প্রতিনিধি, বিএনপির ভাষায় বিদেশি, তাকে পররাষ্ট্রমন্ত্রী করেছেন। নন ডিসক্লোজার এগ্রিমেন্টের ভিতরের সকল এগ্রিমেন্ট এবং তার ধারাবাহিকতায় যা কিছু আছে তা বাংলাদেশের জন্য কখনোই সুখকর না, বরং বাংলাদেশকে তার নিজস্ব অবস্থানে বিকশিত হওয়ার পথে গলা টিপে ধরার মতো অবস্থা হবে। এমনকি চীনে তৈরি জাহাজ আমেরিকার সঙ্গে চুক্তি করে বাংলাদেশে নিয়ে আসতে হবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, ধারাবাহিকতায় এটা আজ প্রমাণিত, শেখ হাসিনা দেশের স্বার্থ বিকিয়ে দিতে না চাওয়ায় তাকে পলিসি করে সরিয়ে দেওয়া হয়েছিল। আর যারা বিদেশিদের স্বার্থ রক্ষা করবেন তাদেরকে সুকৌশলে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে কোটি কোটি শত কোটি টাকা ব্যয় করে রাষ্ট্র ক্ষমতায় বসানো হয়েছে, এবং তার ধারাবাহিকতা রক্ষার জন্য তাদের প্রতিনিধি বর্তমান সরকারেও আছে। এটাই এখন আলোচ্য বিষয়। তলে তলে সবাই কি এক? ক্ষমতাই কি টার্গেট?
দেশের স্বার্থ টার্গেট না, সেটা নিয়ে এখন দর্শক শ্রোতা ভেবে দেখুন কে সঠিক ছিল। দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক আমেরিকার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অব স্টেট পল কাপুর গত মঙ্গলবার ঢাকা সফরে এসেছেন। তার এই সফরটি কি নিছক শুভেচ্ছা সফর, সম্প্রতি স্বাক্ষরিত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা, নাকি আরো কোনো গোপন উদ্দেশ্য আছে? পল কাপুর যখন ঢাকা সফর করছেন তখন অনেকটা হাতে হাড়ি ভেঙেছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিল। আজকে এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, শেষ পর্যন্ত সাথে থাকবেন। গত মঙ্গলবার দুদিনের সফরে এসেছেন পল কাপুর। তার যে সময় আসার কথা ছিল তার ১.৫ ঘন্টা আগে তিনি ঢাকায় পৌঁছেছেন এবং তাকে রিসিভ করবার কথা ছিল পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের, কিন্তু ১.৫ ঘন্টা আগে আসবার কারণে তাকে এয়ারপোর্টে রিসিভ করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন নারী কর্মকর্তা। তিনি সব ঠিক থাকলে আজ বৃহস্পতিবার রাতেই তার ফিরে যাবার কথা। তিনি বাংলাদেশ আসার আগে দিল্লি হয়ে এসেছেন। স্বভাবতই এটা নিয়েও একটা আলোচনা হচ্ছে, বাংলাদেশে তিনি আসলে কেন এসেছেন। এই নির্বাচনের পরে এই প্রথম আমেরিকার এই উচ্চ পর্যায়ের একজন প্রতিনিধি সফরে এলেন। এটা কি স্রেফ শুভেচ্ছা সফর, যেহেতু তিনি দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়ার দায়িত্ব নিয়েছেন এবং তিনি আসেননি দায়িত্ব গ্রহণের পরে, তো ন্যাচারালি বাংলাদেশে কাজের অন্তর্ভুক্ত একটা এলাকা, তো বাংলাদেশে তিনি আসতেই পারেন। তিনি আসার পর থেকেই কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন, মন্ত্রীদের সাথে দেখা করছেন, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তার আজকে দেখা হয়েছে। মন্ত্রীদের সাথে তিনি বাণিজ্য মন্ত্রীর সাথে দেখা করেছেন এবং সেখানে তিনি গত ৯ ফেব্রুয়ারি নির্বাচনের আগে তড়িঘড়ি করে আমেরিকার সাথে স্বাক্ষরিত যে বাণিজ্য চুক্তি, যেটা নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এবং গোপন বাণিজ্য চুক্তি, সেটি স্বাক্ষরিত হয়েছে। সেই চুক্তি নিয়ে তিনি কথা বলেছেন বাংলাদেশের বাণিজ্য মন্ত্রীর সাথে। অনেকেই আমরা প্রশ্ন তুলেছিলাম যে নির্বাচনের আগে একটি অনির্বাচিত সরকার কেন তড়িঘড়ি করে একটা বাণিজ্য চুক্তি করলো, তাও ৩ দিন আগে। এটা তো তারা তো ওয়েট করতে পারতো যে নির্বাচিত সরকার এসে এই চুক্তিটা সই করবে। কিন্তু ডক্টর খলিল, বর্তমানে যিনি বিএনপির পররাষ্ট্রমন্ত্রী বিএনপি সরকারের, তিনি কিন্তু হাতে হাড়ি ভেঙে দিয়েছেন। তিনি বলেছেন এই চুক্তিটি স্বাক্ষর করবার আগে আমেরিকার ট্রেড রিপ্রেজেন্টেটিভ বিএনপি এবং জামাতের শীর্ষ নেতৃবৃন্দের সাথে আলাপ করেছে এবং তাদের সম্মতির ভিত্তিতে ডক্টর ইউনূস সরকারের প্রতিনিধি এই বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে। এটাকে বলা হয়েছে নন ডিসক্লোজার এগ্রিমেন্ট, অর্থাৎ এটা একটা গোপন বাণিজ্য চুক্তি। কিন্তু আমেরিকাই ৮ পৃষ্ঠার এই নন ডিসক্লোজার এগ্রিমেন্ট এটি তাদের ওয়েবসাইটে দিয়ে দিয়েছে, সুতরাং আমেরিকাই এটি প্রকাশ করেছে, এটা আর গোপন নেই। এটা যখন প্রকাশিত হয়েছে তখন থেকেই কিন্তু এটা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে এবং আজকে যখন আমরা দেখছি বিএনপি সরকারের বাণিজ্য মন্ত্রী, তিনিও কিন্তু খুব স্বতঃস্ফূর্তভাবে এটাকে সমর্থন করতে পারছে না। ব্যবসায়ীরা ইতিমধ্যেই আলোচনা তুলেছে, যে যে শর্ত আছে, আমাদের সামান্য 1% ট্যারিফ কমিয়েছে, সেই ট্যারিফ নিয়ে আবার সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে ট্রাম্প যে ট্যারিফ বাড়িয়েছে সেটা বাদ। সুতরাং ট্যারিফ নিয়ে যে আমরা এত লাফালাফি করলাম সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের আদালতে এই মুহূর্তে নেই, কিংবা সেটা নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সুতরাং এই বাণিজ্য চুক্তির মধ্য দিয়ে আমরা আসলে কি পেয়েছি? $350 কোটি কৃষিজাত পণ্য বাংলাদেশে আসবে আমেরিকার থেকে। তার মধ্যে জেনেটিক্যালি মডিফাইড এগ্রিকালচারাল প্রোডাক্টও আছে। আমার বাংলাদেশের কৃষক, বাংলাদেশের কৃষি তাতে ভবিষ্যতে হুমকির মুখে পড়বে না তার কোনো নিশ্চয়তা নেই, বরং এই আশঙ্কা বা অনেকের মধ্যেই দেখা দিয়েছে যে এর ফলে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। আমরা তাদের কাছ থেকে সয়াবিন তেল কিনবো বেশি দামে, আমরা তাদের কাছ থেকে গম কিনবো বেশি দামে, আমরা তাদের কাছ থেকে লিকুইড ন্যাচারাল গ্যাস কিনবো বেশি দামে। তো এত এত দাসখত দিয়ে কেন এই চুক্তিটা সই করলো? এবং এই চুক্তিতে বিএনপি এবং জামাত দুটো পার্টি এগ্রি করেছে। সো এটা যে আমরা ডক্টর ইউনূসকে যে ব্লেম করব সেই উপায় নেই। অনেকেই বলছেন এটা একটা
দাসত্বের চুক্তি করেছে। সারা জীবন তো শুনলাম যে আওয়ামী লীগ সরকার আহ, ভারতের সাথে গোলামির চুক্তি করছে, কিন্তু কেউ আজ পর্যন্ত দেখাইতে পারলো না যে আওয়ামী লীগ সরকার কোন চুক্তিটা করেছে যেটা গোলামির চুক্তি ভারতের সাথে। কিন্তু এখন আমরা একদম ক্লিয়ার দেখতে পাচ্ছি যে শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য দেশটাকে বিক্রি করতেও সামান্য দ্বিধান্বিত হলেন না বিএনপি এবং জামাত। আমার খুব শেখ হাসিনার কথা মনে পড়ে। শেখ হাসিনা কিন্তু প্রকাশ্যেই বলে গেছেন যে তিনি সেন্ট মার্টিন দ্বীপ দেবেন না, তিনি দেশের স্বার্থ বিদেশের হাতে বিক্রি করবেন না, আমেরিকার হাতে বিক্রি করবেন না। তো দেশ বেচবেন না বলে যে নেত্রী একটা শক্ত অবস্থান নিল, আজকে সেই নেত্রী নিজেই দেশ ছাড়া, আজ যারা দেশটাকে দাসত্বের শৃঙ্খল পরিয়ে ক্ষমতার লোভে সাম্রাজ্যবাদী শক্তির হাতে তুলে দিচ্ছে, তারা আবার ভারত নিয়ে বড় বড় কথা বলেছে অতীতে। এখন কথা হলো যে পল কাপুর কি শুধুমাত্র এই বাণিজ্য চুক্তি আর শুভেচ্ছা সফরের জন্য এসেছে? আরো দুটো সামরিক চুক্তি তারা বাংলাদেশের সাথে স্বাক্ষর করতে চায়। এই দুটো চুক্তির একটি হলো ACSA, অ্যাকুইজিশন অ্যান্ড ক্রস সার্ভিসিং এগ্রিমেন্ট। এই চুক্তির অধীনে আমেরিকা ঢাকা এবং কক্সবাজারের এয়ারপোর্ট ইউজ করতে পারবে, তাদের যুদ্ধ বিমান এবং অন্যান্য বিমানের জ্বালানি রিফুয়েল করতে পারবে। প্রয়োজনে তারা কক্সবাজার এবং কুতুবদিয়ায় সাময়িকভাবে ঘাঁটি করতে পারবে ইউএস মেরিন সেনারা। আরেকটা চুক্তি তারা করতে চায় GSOMIA, জেনারেল সিকিউরিটি অফ মিলিটারি ইনফরমেশন এগ্রিমেন্ট। এই GSOMIA তারা 2019 সালে এবং 2022 সালে দুইবার তারা চেয়েছিল, শেখ হাসিনার সরকারের কাছে প্রস্তাব দিয়েছিল এই চুক্তিটি সই করার। এই চুক্তির অধীনে হলো যে বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে সকল ধরনের ইন্টেলিজেন্স ইনফরমেশন শেয়ার করা হবে, মানে বাংলাদেশের সব তথ্যে আমেরিকার অ্যাক্সেস থাকবে। এবং মিডল ইস্টে যেসব কান্ট্রি আছে যাদের যেখানে আমেরিকান মিলিটারি বেজ আছে, সব দেশের সাথেই কিন্তু এই আকসা আর GSOMIA চুক্তি স্বাক্ষর করা আছে। কিন্তু শেখ হাসিনার সরকার এই GSOMIA চুক্তিতে স্বাক্ষর করে নাই। এমনকি যে বাণিজ্য চুক্তিতে সমর্থন দিয়েছিল, সম্মতি দিয়েছিল বিএনপি এবং জামাত, সেই চুক্তির বিষয়ে মার্কিন ট্রেড রিপ্রেজেন্টেটিভ কিন্তু আওয়ামী লীগের প্রতিনিধির সাথেও মিটিং করেছিল ফেব্রুয়ারির শুরুতে। আওয়ামী লীগের সাবের হোসেন চৌধুরী এবং সজীব ওয়াজেদ জয়ের সাথে তারা মিটিং করেছিল। আওয়ামী লীগ খুব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল এই বাণিজ্য চুক্তির সকল শর্ত মেনে নেওয়া সম্ভব নয়। এর মধ্যে অনেকগুলো চুক্তি আছে যেগুলো পুনর্বিবেচনা করা উচিত, ভেবে দেখা উচিত, কারণ সেগুলো বাংলাদেশের স্বার্থের পরিপন্থী। বর্তমানে কি প্রতিকূলতার মধ্যে আওয়ামী লীগ আছে, সেই অবস্থায়ও কিন্তু আওয়ামী লীগ বাংলাদেশের স্বার্থের বিষয়ে নেগোশিয়েট করেনি, যেটা এই বিএনপি এবং জামাত করেছে। আজ বৃহস্পতিবার মূলত পল কাপুর রাজনৈতিক দলগুলোর সাথে মিটিং করেছে, বিএনপির সাথে মিটিং করেছে। আজকে তাদের এনসিপির সাথে একটা মিটিং করার কথা ছিল। অনেক আগেই, পল কাপুর আসার আগেই তো এই সফরসূচি নির্ধারিত হয়েছিল। তখন ইউনূস সরকার ক্ষমতায় ছিল। ইউনূস সরকারের পক্ষ থেকে একটা ধারণা দেওয়া হয়েছিল যে এনসিপি সংসদ নির্বাচনে অনেকগুলো সিট পাবে, তাদের মধ্যে কয়েকজন মন্ত্রী হবে, তরুণ মন্ত্রী, বিশেষ করে শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, এরকম একটা ধারণা দিয়ে তাদের সফরসূচিতে রাখা হয়েছিল। কিন্তু আজকের বাস্তবতায় যখন দেখা গেছে যে এনসিপি মাত্র 6টা সিট পাইছে সংসদে, তার মধ্যে 4টা আবার নেগোশিয়েট করে নেওয়া, সেখানে তারা যেতে নাই। আপনারা জানেন যে এই নির্বাচনে অনেকগুলো সিট নেগোশিয়েট করে ভাগাভাগি করে নিছে এবং এদের কোনো পাবলিক বেজ নাই। এ কারণে শেষ মুহূর্তে এনসিপির সাথে তারা মিটিংটা বাতিল করেছে। এর আওয়ামী লীগের সাথে ভার্চুয়ালি একটা মিটিং হওয়ার কথা বাংলাদেশ সময় দুপুর 1:40-এ। এই মিটিং এ অংশগ্রহণ করবে আমেরিকা থেকে সজীব ওয়াজেদ জয় এবং অন্যান্য প্রতিনিধি দল। তো তারপরে আজকেই পল কাপুরের চলে যাবার কথা। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন।